হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতে পারছো আমরা আরেকটি প্রেপোজিশনের কোয়েশ্চেন সলভিং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আর যারা গত ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসগুলো করে আসবে, সিরিয়ালি ক্লাসগুলো করবা, ঠিক আছে? সিরিয়ালি ক্লাসগুলো করলে তোমার জন্য হেল্পফুল হবে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেন। এই কোশ্চেন সলভ দিয়ে আমাদের ক্লাস শুরু করতেছি। চলো কি বলছে দেখি। এখানে বলছে দ্য অরফেনেজ ইজ হাই। আচ্ছা, প্রথমে বলছে অরফেনেজ। অরফেনেজ মানে কি স্যার? এই অরফেনেজ ওয়াটার মানে হচ্ছে এতিমখানা। আমি যদি সহজভাবে বলি তাহলে কি বলবো স্যার? এতিমখানা। এতিমখানা অথবা সুন্দর করে বলতে গেলে বলা যায় অনাথ আশ্রম। অনাথ আশ্রম, অনাথ আশ্রম, ঠিক আছে? তো বলতেছে এতিমখানাটা বা অনাথ আশ্রমটা হাই। হাই দিছে, হাই মানে হচ্ছে উঁচু। হাই মানে কি? উঁচু। তারপর এখানে গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে বলছে দ্য ক্যারোলিন মাউন্টেন্স। ক্যারোলিন মাউন্টেন্স, ক্যারোলিন হচ্ছে একটা প্লেস। এই প্লেসের মধ্যে যে মাউন্টেন্স আছে এই মাউন্টেন্সের কথা বলা হইতেছে। বলতেছে ক্যারোলিন মাউন্টেনের উঁচুতে অরফেনেস অবস্থিত। আমি একটু ছবি এঁকে বুঝে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কথার কথা, এটা হচ্ছে আমাদের ক্যারোলিন। এই প্লেসের নাম হচ্ছে ক্যারোলিন প্লেস। এই ক্যারোলিন প্লেসের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়। এটা হচ্ছে ক্যারোলিন মাউন্টেন্স, রাইট? এই মাউন্টেনের উঁচুতে ধরো ধরো এই জায়গায়, এই উঁচুতে আমাদের কি অবস্থিত? অরফেনেসটা অবস্থিত। কথা কি বুঝতে পারতেছো? এটা ক্যারোলিন, এখানে একটা মাউন্টেন্স আছে ক্যারোলিন মাউন্টেন্স। এই ক্যারোলিন মাউন্টেনের উঁচুতে কি অবস্থিত? অরফেনেসটা অবস্থিত। জাস্ট আমি তোমাকে পিকচার দিয়ে বুঝাইলাম। এখন ক্যারোলিন মাউন্টেন একটা প্লেস স্যার, তাই না? প্লেস না? এটা একটা প্লেস। এখন নর্মালি প্লেসের পূর্বে জানি কি বসে স্যার? ইন বসে। প্লেসের পূর্বে নর্মালি কি বসে? ইন বসে। আমি তো বেসিক ক্লাসে করাইছি কখন ইন বসবে কখন অ্যাড বসবে, খুব সহজে করাইছি, ফাইন। তো ক্যারোলিন মাউন্টেন্সের পূর্বে আমি কি বসাতেছি? ইন। তাহলে এটা এই পুরো সেন্টেন্সের মানেটা কি দাঁড়ায়? বলতেছে অরফেনেজটি ক্যারোলিন মাউন্টেনের উঁচুতে অবস্থিত। অরফেনেজটি ক্যারোলিন মাউন্টেনের উঁচুতে অবস্থিত। ক্লিয়ার? ফাইন, বুঝলাম। এবার বলতেছে দ্য রাইটার ওয়াজ দেয়ার। এখানে কি বলছে স্যার? রাইটার। রাইটার মানে কি স্যার? লেখক। লেখক, লেখক ওয়াজ দেয়ার, লেখক সেখানে ছিল। ড্যাশ দ্য ওঠাম। গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে কি বলতেছে? ওঠাম, রাইট? এই যে ওঠাম, ওঠাম মানে কি বলতো? শরৎকাল। সবাই তো জানো, রাইট? আমি লিখে দিচ্ছি শরৎকাল। প্রচুর ওয়ার্ড মিনিং জানতে হবে ইংরেজিতে। ইংরেজিতে ওয়ার্ড মিনিং এর উপর আর কোনো খেলা নাই। গ্রামার পরে আগে ওয়ার্ড মিনিং জানো। ওয়ার্ড মিনিং জানার পর তারপর তুমি গ্রামার শিখবা। ওয়ার্ড মিনিং না জানি না গ্রামার শিখতে আসো না। আচ্ছা ফাইন, তারপর কি বলতেছে? দ্য রাইটার ওয়াজ দেয়ার ড্যাশ দ্য ওঠাম। ওঠাম মানে শরৎকাল। এখন এই যে এটার পূর্বে কি বসবে স্যার? এটার পূর্বে এই ওঠামের পূর্বে কি বসবে? ইন বসবে। কেন স্যার ইন বসবে? আমি বেসিক রুলসে পড়াইছিলাম, যদি একটা দিন বুঝায় এমন কোন ওয়ার্ড, যে কোনো একটা শব্দ মানে টাইম ওয়ার্ড, এটা একটা টাইম ওয়ার্ড, টাইমকে নির্দেশ করতেছে। শরৎকাল, শরৎকাল হচ্ছে একটা টাইম। যেই টাইম ওয়ার্ডটা একটা দিনকে নির্দেশ করে তার পূর্বে বসে অন। আর যেই টাইম ওয়ার্ডটা একদিনের বেশি দিনকে বুঝায় ওই টাইম ওয়ার্ডটার পূর্বে বসবে ইন। আমি আবার বলি, এগুলো পড়াইছি। ধরো মানডে, মানডে কয় দিন? মানডে হচ্ছে একদিন, তার পূর্বে কি বসবে? অন। এই মানডে কয় দিন? একদিন না? যেই টাইম ওয়ার্ডটা একদিনকে বুঝায় তার পূর্বে অন। আর যেই টাইম ওয়ার্ডটা একদিনের বেশি দিনকে বুঝায়, কথার কথা ড্যাশ আমি লিখলাম জানুয়ারি। জানুয়ারি, জানুয়ারি মাস। জানুয়ারি মাস কয় দিনে হয়? 31, মানে 31 দিনে হয়। 31 ডেজ, রাইট? 31 দিনে হয়। এখন 31 দিনকে একদিন না একদিনের বেশি দিন? একদিনের বেশি দিন। যেই টাইম ওয়ার্ডটা একদিনের বেশি দিনকে বোঝায় তার পূর্বে বসবে ইন। ঠিক অটাম, অটাম অবশ্যই কি একদিনের বেশি দিন, তার পূর্বে কি বসবে বলতো? ইন। বুঝতে পারতেছ? তারপরে হচ্ছে কথার কথা ড্যাশ 2011, একদিনের বেশি দিন না? 2011 সালকে একদিনের বেশি দিন না? তার পূর্বে কি? ইন। যেই টাইম ওয়ার্ডটা একদিনের বেশি দিনকে বোঝায় তার পূর্বে ইন। বোঝা গেছে? তাহলে ওটাম হচ্ছে একদিনের বেশি দিনে হয়। ওটাম কয় দিনে হয়? একদিনের বেশি দিনে হয়। একদিনের বেশি দিনে হলে তার পূর্বে কি হবে? ইন। ক্লিয়ার? বোঝা গেছে? আর বেসিক ক্লাস এগুলো করাইছি। আল্লাহর রাস্তে দোহাই লাগে আমার বেসিক ক্লাসগুলো করে আসো। ফার্স্ট মানে প্রিপোজিশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই ক্লাসগুলো করে আসবে। করে আসে তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। ঠিক আছে? আচ্ছা ফাইন। তারপর কি বলছে? শি প্রেফার্ড পিসফুল এনভায়রনমেন্ট। এবার বলতেছে শি হচ্ছে এখানে রাইটার। তো সে রাইটার, ফিমেল রাইটার। শি প্রেফার্ড, সে পছন্দ করতো। প্রেফার মানে কি? পছন্দ করা। পছন্দ করা। কেমন কি পছন্দ করতো? পিসফুল এনভায়রনমেন্ট, অর্থাৎ এমন একটা পরিবেশ। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এমন একটা পরিবেশ যেখানে শান্তি থাকে। শান্ত 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 পরিবেশ তিনি পছন্দ করতেন। আচ্ছা ফাইন। টু প্যান, এই টু প্যান মানে হচ্ছে, এই প্যান মানে কলম না, এখানে প্যান। এইখানে দেখো টু, এই প্যান একটা ভার্ব। এইখানে প্যান, এই প্যান হচ্ছে একটা ভার্ব। লিখে রাখা, পরে তোমার কাজে লাগতে পারে। এখানে 2 + V1 হয়েছে, নট 2 + নাউন, 2 + V1।
এই পেন হচ্ছে ভার্ব, এই টু পেন মানে লিখতে, এই টু পেন মানে কি বলতো লিখতে, কি লিখতে স্যার, সাম কিছু ট্রাভেলসাম রাইটিং, জটিল লেখা, ট্রাভেলসাম রাইটিং মানে কি বলতো জটিল লেখা। তাহলে কি বোঝাচ্ছে দেখো, শি প্রেফার্ড পিসফুল প্লেস, সে পিসফুল শান্তপ্রিয় শান্তিপূর্ণ একটা এনভায়রনমেন্ট পছন্দ করতো, কি কারণে লিখতে, কি লিখতে, জটিল লেখা লিখতে। আমি একটু সহজ করে বুঝাই, যারা বড় বড় রাইটার আছে, যারা লেখক আছে, তারা দেখবা একটা নীরব পরিবেশ চায়, একটা শান্ত পরিবেশ চায়, যে শান্ত পরিবেশে সে কি করতে পারবে, বসে চিন্তা করতে পারবে, চিন্তা করে করে তার লেখা লেখা লিখতে পারবে, সে নোবেল লিখতে পারবে, কবিতা লিখতে পারবে। বোঝা গেছে? তাহলে যে এই যে প্যাসেজের যে রাইটার, সে রাইটার এমন একটা শান্তপূর্ণ একটা প্লেস খুঁজতেছিল, যেই প্লেসে গিয়ে সে করতে পারবে তার যে জটিল বিষয়ে তার যে লেখার ব্যাপারগুলো ছিল, ওই জটিল বিষয়ের লেখাগুলো সে কি করবে, কমপ্লিট করবে। কথা কি বুঝতে পারছো? এতটুকু ডান। তারপর কি বলছে, শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার, সে চেয়েছিল মাউন্টেন এয়ার। মাউন্টেন এয়ার মানে কি, পাহাড়ের বাতাস, পাহাড়ি বাতাস। মাউন্টেন এয়ার মানে কি, পাহাড়ি বাতাস, পাহাড়ি বাতাস। পাহাড়ের বাতাস কিন্তু অনেক খুব কি হয়, অনেক স্নিগ্ধ হয়, গা শীতল হয়ে আসে, খুব ঠান্ডা হয়, খুব চমৎকার হয়। তো এখন লেখক এই পাহাড়ি বাতাস চেয়েছিল টু ব্লো ড্যাশ দ্য ম্যালেরিয়া, এখানে ব্লো দিছে, বুঝছো? এই ব্লো এর সঙ্গে কি বসবে স্যার, ব্লো আউট, ব্লো আউট। এখন ব্লো আউট মানে কি স্যার, আমি একটু বুঝাই, একটু লিখে রাখো। ব্লো আউট, ব্লো আউট মানে দূর করা, ব্লো আউট, ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে দূর করা অথবা নিভানো। আচ্ছা, দূর করা, লেখো দূর করা অথবা নেভানো, আগুন নেভানো, এটাকে ব্লো আউট বলা যায়, নেভানো, আগুন নেভানো আর কি, ঠিক আছে? দূর করা। আবার এখানে মিনিং দিতে হচ্ছে দূর করার, ব্লো আউট মানে হচ্ছে দূর করা, ব্লো আউট মানে দূর করা, মুস্ত করা আমার সঙ্গে সঙ্গে, ব্লো আউট দূর করা, ব্লো আউট দূর করা, ব্লো আউট দূর করা। তো এখানে কি বলছে, তার চলো মিনিং বলছি। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার, সে পাহাড়ি বাতাস চাইছে, কেন চাইছে, টু ব্লো আউট দূর করতে, কি দূর করতে স্যার, দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়া দূর করতে। এখন ম্যালেরিয়া কথাটা কোত্থেকে আসলো, হয়তোবা লেখক যেই জায়গায় থাকতেন ওই জায়গায় ম্যালেরিয়ার প্রকোপটা বেড়ে গেছিল, লেখক যে জায়গায় ছিলেন ওই জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গেছিল, ম্যালেরিয়া অনেক বিস্তার লাভ করছিল। এখন তিনি ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটু পাহাড়ি এলাকায় যেতে চাইছিল, ঠিক আছে, যেন ম্যালেরিয়া তাকে কি করতে পারে না পারে, অ্যাটাক করতে না পারে, হয়তো এই কারণে। যাই হোক, তো বলতেছে সে পাহাড়ি বাতাস চাইছিল ম্যালেরিয়াকে দূর করতে, ফ্রম টু লং আ টাইম, ফ্রম টু লং টাইম মানে কি, যেটা অনেকদিন ধরে বিদ্যমান ছিল, অনেকদিন ধরে ছিল, বিদ্যমান ছিল, ড্যাশ দ্য সাবট্রপিক্স। আচ্ছা, এই যে ড্যাশ দ্য সাবট্রপিক, এই সাবট্রপিক্স একটা প্লেস, তাই না? সাবট্রপিক্স একটা কি বলতো, প্লেস। আচ্ছা, তাহলে কোন একটা প্লেসের পূর্বে কি বসবে স্যার, ইন বসবে, কোন একটা প্লেসের পূর্বে ইন বসবে। এখন সাবট্রপিক্স আর কি প্লেস, সাবট্রপিককে বাংলায় বলা হয় উপক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল। এখন উপক্রান্তীয় অঞ্চল তোমরা চিনো, উপক্রান্তীয় অঞ্চল কি, উপক্রান্তীয় অঞ্চল কি জানো? যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো বা যারা ভূগোল বিষয়ে পড়াশোনা করছো, স্পেশালি আর্টস স্টুডেন্ট, তারা চিনবা, আর নাও চিনতে পারো যদি পড়াশোনা না করো। এই যে পৃথিবীর মাঝখানের একটা অংশ, যেটা 23 ডিগ্রি উত্তর 23 ডিগ্রি দক্ষিণ ধরা হয়। আচ্ছা, আমি এবার দেখাই দিই, একটু এঁকে দেখাই দিই। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, কথার কথা, এই যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, তাই না? এই সেন্টারের ঠিক একটু উপর থেকে শুরু করে এবং ঠিক একটু নিচের পর্যন্ত এই যে অংশটুকু পৃথিবীর এই যে অংশটুকু আছে না, কতটুকু অংশ, পৃথিবীর এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু হচ্ছে আমাদের উপক্রান্তীয় অঞ্চল। বোঝা গেছে? এই অংশ হচ্ছে আমাদের কি, উপক্রান্তীয় অঞ্চল, এই অংশগুলো হচ্ছে আমাদের উপক্রান্তীয় অঞ্চল। বোঝা গেছে? আচ্ছা, এখন এই উপক্রান্তীয় অঞ্চলে একটা বৈশিষ্ট্য আছে, সেখানে হয়তোবা রোগবালাই একটু বেশি হয়, মানুষ এই উপক্রান্ত অঞ্চলের মানুষগুলা বেশি বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়, হয়তো এটাই মিন করছে আর কি। তো ফাইন, সমস্যা নাই। এখন বলতেছে কি হবে স্যার, ইন এজি ক্রান্তীয় অঞ্চলে অনেকদিন ধরে স্যার ম্যালেরিয়া ছিল। পুরো সেন্টেন্সের মানে কি, উপক্রান্তীয় অঞ্চলে, তারপর কি বলছে, ফ্রম টু লং আ টাইম, ফ্রম টু লং আ টাইম মানে হচ্ছে অনেক দিন ধরে, উপক্রান্তীয় অঞ্চলে অনেকদিন ধরে কি ছিল স্যার, ম্যালেরিয়া ছিল। এই ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য বা ম্যালেরিয়াকে দূর করার জন্য, ম্যালেরিয়া থেকে রেহাই পাওয়ার জন্য তিনি মাউন্টেন এয়ার চাইছিল। কথা কি বোঝা গেছে? ফাইন। আচ্ছা, এটা যদি একটা প্লেসের পূর্বে কি বসবে, ইন, আমি ইন বসা দিলাম। একটা কথা বলি, এখন অনেকে বলবে স্যার প্রেপোজিশন পড়াচ্ছেন, এত ডিসকাস কেন করতেছেন?
ইংরেজি গ্রামার যখন পড়াচ্ছি ব্যাপারটা এরকম না শুধু আমি গ্রামার ওই টপিকটাই জানবো, খালি প্রেপোজিশন পড়াচ্ছি আমি, কিন্তু এটা কেন হইলো জাস্ট প্রেপোজিশন গুলো বসা দিলেই আমি শেষ করতে পারতাম। কিন্তু বারবার বলি তোমাকে রিডিং পড়ে পড়ে পুরো প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। তুমি যদি একটু কষ্ট করে আমার সঙ্গে এইভাবে অনেকগুলো প্যাসেজ বুঝতে পারো, তারপরে দেখবা যে স্যার যেমনি কোশ্চেন বানাই দেখ তুমি আনসার করতে পারবা। কারণ তুমি এবার প্যাসেজ পড়ে পড়ে কিভাবে মিনিং বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে সলভ করতে হয় এই কোশ্চেনটা, এই ব্যাপারটা তোমার জানা হয়ে গেছে, তুমি শিখবা, তখন তুমি কোশ্চেন আনসার নিজে করতে পারবা। ঠিক আছে, এই কারণে আমি এত ডিটেলসে পড়াই দিই। আচ্ছা ফাইন, তারপর কি বলছে দেখো, শি ওয়াজ হোমসিক। এই হোমসিক ওয়ার্ডটার মানে হচ্ছে কাতর। কাতর, আচ্ছা কাতর মানে বুঝতো নাকি? কাতর মানে না আমি মানে মরিয়া হয়ে ওঠা, অথবা আমি বলি মরিয়া হয়ে ওঠা। মরিয়া, মরিয়া হয়ে ওঠা মানে মরিয়া যাওয়া না, কোনো কিছু দেখার জন্য পাওয়ার জন্য মানুষের যে প্রবল ইচ্ছা প্রবল আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় হোমসিক। কাতর হয়ে ওঠা না, আমি কি তোমাকে হয় না যে আমি তোমাকে দেখার জন্য কাতর হয়ে আছি, আমি তোমাকে দেখার জন্য মরিয়া হয়ে আছি, আমি সেখানে যাওয়ার জন্য কাতর হয়ে আছি, আমি সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছি, এটাকে বলা হয় হোমসিক। তো সে এরকম, শি ওয়াজ হোমসিক, সে এরকম কাতর হয়েছিল, মরিয়া হয়েছিল, ড্যাশ দ্য ফ্লেমিং। আচ্ছা এখন হোমসিক মানুষ, ওই যে আমি তোমাকে দেখার জন্য কাতর হয়ে আছি, এই যে কাতর ওয়ার্ডটার সঙ্গে কি মিলে বলতো? জন্য। তাহলে কি হবে স্যার? ফর। এই যে কাতর ওয়ার্ডটা মানে আমি তোমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি, আমি সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছি, এই যে মরিয়া হয়ে যাওয়া হোমসিক। তারপরে যে জন্য ওয়ার্ডটা আসে না বাংলায়, জন্য ইংরেজিকে বলতো ফর। তাহলে হি ওয়াজ হোমসিক ফর, সে কাতর হয়েছিল কিসের জন্য? ফর দ্য ফ্লেমিং। ফ্লেমিং মানে কি বলতো? শিখা, শিখা। এখন নর্মালি ফ্লেমিং ওয়ার্ডটা বলতে অগ্নিশিখাকে বোঝায়। নর্মালি ফ্লেমিং বলতে কি বোঝায়? আগুন থাকে না, আগুন, আগুন থাকে না, আগুন, আগুনের উপর যে একটা শিখা থাকে না, এটাকে ফ্লেমিং বলে, রাইট? আমি এই যে আগুনের উপরে যে শিখা থাকে লাল, যে আভাটা থাকে, এটাকে বলে ফ্লেমিং। এখন এখানে কিন্তু আগুনের শিখাকে বোঝে না, সে কি আগুনের শিখার জন্য কাতর ছিল ব্যাপারটা তা না, বলতেছে সে কাতর ছিল ফ্লেমিং এর জন্য। কোন ফ্লেমিং এর জন্য? ম্যাপলসের ফ্লেমিং এর জন্য। ম্যাপল হচ্ছে এখানে একটা গাছ, ম্যাপল গাছ কখনো তোমরা দেখছো কিনা? লাল গাছ, লাল লাল গাছ, লাল রঙের একটা গাছ। একটু গুগলে সার্চ দিও, তারপর ইমেজ অপশনে গিয়ে তুমি দেখবা যে ম্যাপল গাছ লাল, অনেক মানে ম্যাপল গাছটা দেখতে অনেক আগুনের মতো লাগে। এখন ম্যাপল গাছের শিখার জন্য, ম্যাপল গাছের এই যে র বুঝলে কি হয়? অফ। সে কাতর ছিল ফ্লেমিং এর জন্য। কিসের ফ্লেমিং? ম্যাপল গাছের ফ্লেমিং। ফ্লেমিং, ম্যাপল গাছের ফ্লেমিং। এই যে র বুঝতে কি হয়? বাংলা আমরা র বলি না, ম্যাপল গাছের ফ্লেমিং। তাহলে ফ্লেমিং অফ ম্যাপলস, এই র এর ইংরেজি হচ্ছে অফ। ম্যাপল হচ্ছে লাল রঙের একটা গাছ, যে গাছের মানে যে গাছটা দেখার জন্য সে কাতর হয়েছিল। হয়তো ওই গাছগুলো তোমার ওই পাহাড়ের উঁচুতে পাওয়া যায়। তিনি যে পাহাড়ে গেছেন, আমি একটা ছবি এঁকে দেখাইছিলাম না, এই যে পাহাড়ে গেছেন, এই পাহাড়ের উঁচুতে হয়তোবা ম্যাপল গাছ এখানে আছে, এই ম্যাপল গাছের ফ্লেমিং দেখার জন্য তিনি সেখানে গেছেন। কথাই বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আচ্ছা ফাইন, আশা করি ঢুকছে। তারপর কখন গেছেন? ড্যাশ অক্টোবর। অক্টোবর কয় দিনে হয় বলো তো? অক্টোবর কি একদিন হয় না একদিনের বেশি দিনে হয়? অক্টোবর একদিনের বেশি দিনে হয়, 30-31 দিনে হয়, রাইট? তাহলে অক্টোবরের পূর্বে কি বসবে স্যার? ইন। সঠিক উচ্চারণ হচ্ছে অক্টোবর। অক্টোবর, ওকে অক্টোবর, এটা যাক, এটা হচ্ছে এখন তো স্পোকেন ক্লাস করাতেছে না, নর্মালি পড়াই। তাহলে অক্টোবর কয় দিনে হয় স্যার? একদিনের বেশি দিনে হয়। একদিনের বেশি দিন হইলেই ইন। একদিনের যে ওয়ার্ড, এটা একটা টাইম ওয়ার্ড, সময়বাচক শব্দ। যে কোনো সময়বাচক শব্দটা যদি একদিনের বেশি দিনকে নির্দেশ করে তার পূর্বে ইন হয়, একটু করাইছি। অ্যান্ড ফর মেনি আদার থিংস, এবং অন্যান্য অনেক কিছুর জন্য তিনি সেখানে গেছেন। কোথায় গেছেন? ওই যে পাহাড়ের চূড়ায়, বুঝলাম। শি ফাউন্ড দ্যাম অল লিভিং ড্যাশ আ কেবিন। শি ফাউন্ড দ্যাম, তিনি পেয়েছেন অল, সমস্ত কিছু। তিনি সমস্ত কিছু পাইছেন। কি কি পাইছেন বলতো? ওই যে মাউন্টেন এয়ার পাইছেন, ম্যাপল গ্লাসের ফ্লেমিং পাইছেন, তাই না? তিনি সমস্ত কিছু পাইছেন কোথায় বলতো? একটা কেবিনে। কেবিন হচ্ছে একটা প্লেস, প্লেসের পূর্বে কি বলতো? ইন বসে, লিভিং ইন আ কেবিন। তিনি কেবিনে যখন থাকতেন, এখানে ওই যে মাউন্টেন, আমি বলি তিনি এখানে গেছিলেন না, তিনি এই যে প্লেসে গেছিলেন না, ক্যারোলিন মাউন্টেন। এই যে ক্যারোলিন মাউন্টেনের এখানে তিনি একটা কেবিন পাইছেন। এই কেবিনে তিনি সবকিছু পাইছেন। এখানে তিনি মাউন্টেন এয়ার পাইছেন, এখানে তিনি মাউন্টেন এয়ার পাইছেন, এখানে তিনি ম্যাপলস গাছের ফ্লেমিং পাইছেন, তাই না? ম্যাপলস গাছের ফ্লেমিং সবকিছু, মানে তিনি যা যা চাইছিলেন তার সবকিছু ওখানে পাইছেন।
কোথায় পাইছেন? কেবিনে। এখন এই যে কেবিনে, কেবিন একটা প্লেস না, প্লেসে বলবে কি বসে? ইন বসে। বা কেবিনে এই অর্থ প্রকাশ করতে কি বসে স্যার? ইন বসে। ইন আ কেবিন বিলঙ্গিং, এই বিলঙ্গিং ওয়ার্ডটার মানে হচ্ছে অধিকারে থাকা, মানে কেবিনটা যার অধিকারে ছিল, কেবিনটার মালিক যে ছিল, কেবিনটার সত্ত্বাধিকারী কে ছিল, এই বিলঙ্গিং মানে হচ্ছে সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী। অর্থাৎ এই কেবিনটার যে মালিক, কেবিনটা যে ওন করে, কে ওন করে? একটা অরফেনেজ, একটা এতিমখানা বা অনাথ আশ্রম। তিনি যে কেবিনে থাকতেন এই কেবিনটা ছিল একটা অনাথ আশ্রমের কেবিন। বুঝে গেছে? ফাইন। তাহলে কিখানে বুঝে বিলঙ্গিং। এখন বিলঙ্গিং ওয়ার্ডটার সঙ্গে সবসময় স্যার টু বসে, একটু লিখে রাখো। বিলং টু, অনেকে জানো তাও লিখে রাখো। বিলং টু, বিলং সঙ্গে কি বসে স্যার? টু। বিলং টু মানে হচ্ছে সত্ত্বাধিকারী, কোনো কিছুর মালিক হওয়া, কোনো কিছু ওন করা। বিলং টু, বিলং ওয়ার্ডটার সঙ্গে টু বসে, মনে থাকবে স্যার? বিলং, বিলং ওয়ার্ডটার সঙ্গে কি বসে? টু। বিলং টু, বিলং টু, বিলং টু, বিলং টু, মনে থাকে জন্য বিলং টু, বিলং টু, মুখস্থ করো। বিলং টু, বিলং টু, তাহলে কি হবে স্যার? বিলঙ্গিং টু দ্য অরফেনেজ। আচ্ছা ফাইন। হাফ আ মাইল ড্যাশ অরফেনেজ ফার্ম। আচ্ছা, হাফ আ মাইল, অর্ধ মাইল ড্যাশ অরফেনেজ ফার্ম, অরফেনেজ ফার্ম থেকে। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে স্যার? যে তাহলে এই কেবিনটার মালিক কি, মালিক কে ছিল বলতো? অরফেনেজ ছিল, রাইট? এখন এই যে কেবিনটার মালিক অরফেনেজ ছিল, এই কেবিনটাকে অরফেনেজের কাছে ছিল ব্যাপারটা তা না, এই কেবিনটা অরফেনেজ থেকে আধা মাইল দূরে ছিল। আমি সবাইকে বোঝাই। ধরো এটা এই জায়গাটা হচ্ছে আমাদের অরফেনেজ। এখন এই অরফেনেজ, এখানে হচ্ছে অরফেনেজ, আর এখানে হচ্ছে আমাদের কেবিনটা। এখন এই কেবিনটার মালিক কে? অরফেনেজ। এখন এই কেবিনটা কি অরফেনেজের পাশে অবস্থিত? না, এই কেবিনটা অরফেনেজ থেকে হাফ মাইল দূরে অবস্থিত। অরফেনেজ থেকে কত মাইল দূরে? এটা হচ্ছে অরফেনেজ, এটা কেবিন। এই কেবিনটা অরফেনেজ থেকে হাফ মাইল দূরে অবস্থিত। তাহলে কি হবে স্যার? হাফ মাইল দূরে, হাফ আ মাইল। এখানে আমি কি বলতে পারি স্যার? অরফেনেজ থেকে ফ্রম দিতে পারি। অরফেনেজ থেকে, থেকে বুঝতে কি হয় বলতো? ফ্রম। অরফেনেজ থেকে হাফ মাইল দূরে, হাফ আ মাইল ফ্রম অরফেনেজ ফার্ম। অথবা দিতে পারি স্যার বিয়ন্ড। স্যার বিয়ন্ড এটাও বোঝায়, এখানে দূরত্ব কি বোঝাচ্ছে? এই বিয়ন্ড এখানে ফ্রমের অর্থ দিচ্ছে, এই বিয়ন্ড এখানে ফ্রমের অর্থ দিচ্ছে। বিয়ন্ড দিলে হবে, ফ্রম দিলে হবে, বোথ আর কারেক্ট। তবে তোমাদের টেক্সট বইয়ে যেই, মানে এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের কোয়েশ্চেন, ঠিক আছে? এইচএসসির টেক্সট বইয়ের কোয়েশ্চেন, ওই টেক্সট বইয়ে কি দেওয়া আছে? বিয়ন্ড দেওয়া আছে। সো বিয়ন্ড দেওয়াটা প্রেফারেবল, বাট এখানে অবশ্য ফ্রমও কারেক্ট। ক্লিয়ার? ফাইন। আশা করি বুঝাই গেছে। ধরে ধরে আমার সঙ্গে সঙ্গে সবগুলো কোশ্চেন সলভ করে ফেলো। কোশ্চেন সলভের উপর আর কোনো কথা নাই, কোশ্চেন সলভ করতে হবে। আর এইভাবে যেভাবে বুঝাচ্ছি আমি, এইভাবে বুঝতে হবে। আচ্ছা ফাইন। এবার কি বলছে স্যার? চট্টগ্রাম বোর্ড 2023, 2023 সাল, আর সিলেট বোর্ড 2023 সাল। তার মানে এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, আবার সিলেট বোর্ড 2023 সালে আসছে। চলো সলভ করি। বলছে করাপশন ইজ এ কার্স। করাপশন, করাপশন মানে কি বলতো? দুর্নীতি। করাপশন মানে কি? দুর্নীতি। দুর্নীতি হলো একটা কার্স। কার্স মানে কি? অভিশাপ। অভিশাপ। দুর্নীতি হলো একটা অভিশাপ, ড্যাশ আ নেশন। তো ড্যাশের মধ্যে কি বসবে? এখন মনে রাখো, এখানে কার্সের সঙ্গে নর্মালি কার্সের সঙ্গে বসে টু, কার্স টু আ নেশন। কার্সের সঙ্গে কি বসে স্যার? টু, কার্স টু নর্মালি। তবে কেউ যদি চায় স্যার এখানে কি ফর দেওয়া যাবে না? করাপশন একটা অভিশাপ, একটা দেশের জন্য হয় না, এটাও হয়, ফর দেওয়া যাবে। আবার এখানে অন দিলে হবে, অনা নেশন, একটা দেশের উপর একটা কি করাপশন হচ্ছে একটা কি অভিশাপ, একটা দেশের উপর করাপশন হচ্ছে একটা অভিশাপ। অন দিলে হবে, ফর দিলে হবে, টু দিলে হবে। তবে স্যার আপনি কোনটা দেওয়া প্রেফার মনে করেন? আমি টু দিয়ে প্রেফার মনে করি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে করাপশনের সঙ্গে টু বসে, বাকি দুইটাও কারেক্ট, সমস্যা নেই। কথা বোঝা গেছে? এটা নিয়ে যুদ্ধ করার দরকার নাই। এবার আসি, ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স। এটা একটা বড়, গ্রেট মানে কি? বড়। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। হিন্ড্রেন্স মানে কি? বাধা। এটা বড় একটা বাধা, এটা বড় একটা বাধা। ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, এখানে ড্যাশ দিয়েছে, ড্যাশে কি বসবে? এখন মনে রাখবা হিন্ড্রেন্সের সঙ্গে, হিন্ড্রেন্স তাই না? হিন্ড্রেন্স মানে বাধা। হিন্ড্রেন্স মানে কি? বাধা। হিন্ড্রেন্স এর সাথে সবসময় কি বসে স্যার? টু। হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু, বাংলা কি বলতো? বাধা। হিন্ড্রেন্স টু, বাধা, বাধা, ঠিক আছে? বাধা। আচ্ছা ফাইন। তাহলে হিন্ড্রেন্স এর সঙ্গে কি হবে স্যার? টু। হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু, মুখস্থ করো। হিন্ড্রেন্স টু, বাধা, হিন্ড্রেন্স টু, বাধা, হিন্ড্রেন্স টু, বাধা। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? ইট ইজ আ গ্রেট
হিন্ড্রেন্স, এটা একটা বড় বাধা টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য, উন্নয়নের প্রতি, উন্নয়নের জন্য এটা বড় একটা বাধা। ড্যাশ করাপ্ট পিপল, আচ্ছা ড্যাশে কিভাবে আমি দেখতেছি, আর নেশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান, কি বলতেছে, করাপ্ট পিপলদের জন্য, করাপ্ট মানুষের জন্য, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, করাপ্ট পিপল মানে কি, দুর্নীতিগ্রস্ত মানুষ, এই দুর্নীতিপ্রবণ মানুষের জন্য একটা জাতি, এই নেশন, একটা জাতি, নেশন মানে কি বলতো, জাতি, একটা জাতি উইল শিওরলি সাফার, নিশ্চিত সহকারে সাফার করবে, ড্যাশ দ্য লং রান, অনেক দিন ধরে। আচ্ছা ফাইন, তাহলে করাপ্ট পিপলের জন্য না, জন্য অর্থে কি ইউজ হয় স্যার, ফর দিলে হবে। এখানে অনেক কিছু বলে স্যার ডিউ টু দেওয়া যায় না, ডিউ টু দেওয়া যাবে, ডিউ টু দেওয়া যাবে, সমস্যা নেই, তবে যেহেতু এটা প্রেপোজিশনের কোশ্চেন, ডিউ টু একটা প্রেপোজিশন, বাট একটা প্রেপোজিশন দেয় ভালো, তো মানে মানে ফ্রেজাল প্রেপোজিশন না দিয়ে সিঙ্গেল প্রেপোজিশন দাও। এই ডিউ টু একটা প্রেপোজিশন, এটা ফ্রেজাল প্রেপোজিশন, এটা দেওয়া যায়, সমস্যা নেই, তবে আমি প্রেফার করব তুমি ফর দাও, ফর, ফর করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, করাপ্ট পিপল মানে কি, দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতি, দুর্নীতি, সরি হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে বা মানুষের জন্য এই নেশন, একটা জাতি উইল শিওরলি সাফার, নিশ্চিত সহকারে সাফার করবে, ড্যাশ দ্য লং রান, এটা তো আমরা প্রায় সময় পড়ছি একটা ফ্রেজ, ইন দি লং রান, ইন দি লং রান একটা ফ্রেজ লিখে রাখো, ইন দি লং রান, ইন দি লং, ইন দি লং রান, ইন দি লং রান, অর্থাৎ অনেক দিন ধরে, ইন দি লং রান অনেক দিন ধরে, ইন দি লং রান অনেক দিন ধরে, মানে ফিউচারের অনেক দিন ধরে এই জাতিকে সাফার করতে হবে, কি কারণে, করাপশনের কারণে, ইন দি লং রান, ইন দি লং রান, এটা একটা ফ্রেজ, এই ইনটা কোনো নিয়ম মেনে হয় নাই, এই ফ্রেজটা মনে রাখতে হবে, ইন দি লং রান, ইন দি লং রান অনেক দিন ধরে, ইন দি লং রান অনেক দিন ধরে, ইন দি লং রান, ইন দি লং রান, ঠিক আছে, ইন দি লং রান, ফাইন। তারপর কি বলতেছে, করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষ, আর হেটেড, ঘৃণিত, আর হেটেড মানে কি বলতো, ঘৃণিত, 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 ঠিক আছে, আচ্ছা আমি সুন্দর করে লিখে দিই, দুর্নীতিগ্রস্ত মানুষ হচ্ছে ঘৃণিত, ঘৃণিত, ড্যাশ অল, সকলের দ্বারা, দ্বারা বুঝতে কি হবে স্যার, বাই, বাই অল, সকলের দ্বারা, দুর্নীতিগ্রস্ত মানুষ ঘৃণিত সকলের দ্বারা, এই দ্বারা ইংরেজি কি স্যার, বাই, দ্বারা ইংরেজি কি স্যার, বাই, আচ্ছা ফাইন। দ্য কমন মাস, সাধারণ মানুষ, হ্যাভ নো গুড ফিলিং, কমন মানুষ মানে কি, কমন মাস মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে বোঝাচ্ছে, সাধারণ জনগণকে বোঝাচ্ছে, সাধারণ মানুষের মনে, সাধারণ জনগণের মনে, হ্যাভ নো গুড ফিলিং, ভালো কোনো ফিলিং নাই, অনুভূতি নাই, ড্যাশ দ্যাম, এই দ্যাম মানে কি, দ্যাম হচ্ছে, এই দ্যামটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ, তাদের জন্য, রাইট, জন্য অর্থ ইংরেজি কি বলতো, জন্য ইংরেজি কি, ফর, এভাবে এই যে ফর, এইটা স্যার কোনো রুলস মেনে হয় না, এটা মিনিং বুঝে বুঝে করতে হবে, একটু মিনিং বুঝে বুঝে, এই কারণে কোন কোন প্রেপোজিশনের কোন মিনিং, আমার বেসিক ক্লাসে আমি একটা চার্ট, চার্ট দিয়ে খুব সুন্দর করে দেখাই দিছি, এই জন্য বলবো যে এই কোশ্চেন সলভিং ক্লাস করার আগে অবশ্যই আমার প্রথম 2-3টা বেসিক ক্লাস করে আসবা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, দ্য কমন মাস হ্যাভ নো গুড ফিলিং, সাধারণ মানুষের কোনো ভালো ফিলিং নাই, ফর দেম, তাদের জন্য, ঠিক আছে ফাইন। তারপর কি বলছে, দে আর ডেভয়েড ড্যাশ অনেস্টি, এখানে কি বলছে স্যার, ডেভয়েড, আমি এর আগেও মনে হয় 20 বার বলা হয়ে গেছে, ডেভয়েডের সঙ্গে কি বসে স্যার, অফ বসে, ডেভয়েড অফ, আবার লিখে দিচ্ছি, ডেভয়েড অফ, ডেভয়েড অফ, ডেভয়েড অফ, ডেভয়েডের সঙ্গে কি বসে স্যার, অফ, ডেভয়েড অফ মানে কি, ডেভয়েড অফ মানে হচ্ছে বিহীন, বিহীন মানে তো বুঝবে না, আচ্ছা এটা লিখে দিই, বর্জিত, বর্জিত মানে বুঝবা, তাও বুঝবে না, অথবা লিখে দিই না থাকা, না থাকা, কোনো কিছু না থাকা, এটাকে বলা ডেভয়েড অফ, কোনো কিছু না থাকা, কোনো কিছু না থাকা বা বর্জিত, বিহীন। তাহলে এখানে কি বলছে, দে আর ডেভয়েড অফ অনেস্টি, মানে তারা তারা হচ্ছে অনেস্টি বর্জিত, অনেস্টি বিহীন, তাদের মধ্যে সততা নেই, এই যে ডেভয়েড অফ মানে হচ্ছে না থাকা, মানে দে আর ডেভয়েড অফ অনেস্টি মানে তাদের মধ্যে অনেস্টি নাই, না অর্থ প্রকাশ করে ডেভয়েড অফ, তাদের মধ্যে অনেস্টি নাই, অ্যান্ড পিউরিটি, এবং বিশুদ্ধতাও নাই, ফাইন। তারপর কি বলছে, দে ডোন্ট অ্যাভয়েড, আমরা জানি অ্যাভয়েডের সঙ্গে নর্মালি কি বসে, অ্যাভয়েড ওয়ার্ডটার সঙ্গে নর্মালি বাই বসে, তবে আরেকটা ওয়ার্ড বসতে পারে, সেটা হচ্ছে ইন, এটা মনে রাখো, তোমাদের কাজে লাগবে। অ্যাভয়েড, অ্যাভয়েডের সঙ্গে দুইটা বসে, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই হচ্ছে মেনে চলা, এটা মনে রাখবা, মেনে চলা মানে কমান্ড বা আদেশ বা ইনস্ট্রাকশন মেনে চলা, রুল মেনে চলা। আরেকটা বসে স্যার অ্যাভয়েড ইন, অ্যাভয়েড ইন হচ্ছে বসবাস করা, বসবাস করা, যেমন আমি বলতে পারি উই লিভ ইন ঢাকা, এটা না বলে আমি বলতে পারি উই অ্যাভয়েড ইন ঢাকা,
উই লিভ ইন ঢাকা যেই মানে, উই অ্যাবাইড ইন ঢাকা একই একই মানে। উই লিভ ইন ঢাকা এর মানে আমরা ঢাকায় বসবাস করি, আবার উই অ্যাবাইড ইন ঢাকা এর মানে আমরা ঢাকায় বসবাস করি। তাহলে অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা, আর অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা। উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস, আমাদের রুলস মেনে চলা উচিত, এরকম আর কি। তাহলে অ্যাবাইডের সঙ্গে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা স্যার? বাইটা। দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। এই দেখো রুলসের কথা বলা আছে, দেখছো? তারা সামাজিক নিয়ম মেনে চলে না। তাহলে কি হবে স্যার? অ্যাবাইড বাই। হ্যাঁ, দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস, তারা সামাজিক নিয়ম মেনে চলে না। মোরালিটি ডাজেন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট। মোরালিটি মানে কি বলতো? নৈতিকতা। নৈতিকতা, নৈতিকতা ডাজেন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, নৈতিকতার কোনো প্রভাব নাই। ইম্প্যাক্ট মানে কি বলতো? ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। নৈতিকতার কোনো প্রভাব নেই ড্যাশ দিস ক্রিমিনাল, এই আসামিদের উপর নৈতিকতার কোনো প্রভাব নেই। মানে বুঝাচ্ছে যারা হচ্ছে করাপ্ট পিপল তারা তো ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল। এই ক্রিমিনালদের মধ্যে নৈতিকতা কাজ করে না। বুঝা গেছে? এখন কি হবে স্যার? এই ইম্প্যাক্টের সঙ্গে অন বসে, না হলে এখন পর্যন্ত মনে হয় 20 বার বলা হয়ে গেছে। কতবার বলছি বলো তো? 20 বার। ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্টের সঙ্গে কি বসে বলো তো? ইম্প্যাক্ট অন, প্রভাব। ইম্প্যাক্ট অন, প্রভাব। ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন, মনে থাকবে? ইম্প্যাক্ট অন, এগুলো মনে রাখবা। হিন্ড্রেস টু বাধা, ইন দি লং রান একটা ফ্রেজ। তারপর হচ্ছে অ্যাভয়েড অফ, বর্জিত বিহীন বা না থাকা। অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড ইন বসবাস করা। ইম্প্যাক্ট অন, প্রভাব। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদিও, তো এগুলো অনেক সময় সিরিয়ালি মুখস্থ করলে ভালো, সমস্যা নাই। তবে না পারলে আমার ক্লাস দেখে দেখে কোশ্চেন সলভ করার সময় এগুলো আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করো, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড। বলছে তার দে ব্রিং নো সুইট ফুড। সুইট ফুড মানে কি? ভালো কিছু, ভালো ফল। তারা ভালো ফল নিয়ে আসে না ফর দেয়ার ল্যান্ড, তাদের দেশের জন্য, তাদের ভূমির জন্য। অ্যান্ড সো, এবং তাই, ইট ইজ হাই টাইম, এখনই সঠিক সময়। উই স্টুড, আমরা দাঁড়াবো, ড্যাশ দেম, তাদের বিরুদ্ধে, রাইট? ইট ইজ হাই টাইম, এখানে ইট ইজ হাই টাইম কখনো হয় কোন একটা কাজ করার এখনই সময় এসেছে। ইট ইজ হাই টাইম, এখনই সময় হয়েছে। আমরা সবাই ইউনাইটেডলি, একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবো, রাইট? বিরুদ্ধে অর্থ প্রকাশ করতেছে। যারা করাপ্ট পিপল, আমরা দাঁড়াবো তাদের কি বিরুদ্ধে না? বলছে আমরা দাঁড়াবো তাদের বিরুদ্ধে। বিরুদ্ধে ইংরেজি কি? এগেইনস্ট। এই দ্যাম হচ্ছে এখানে কি বলতো? এই দ্যাম হচ্ছে আমাদের করাপ্ট পিপল। তাহলে আমরা দাঁড়াবো করাপ্ট পিপলের বিরুদ্ধে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো, না বুঝার কিছু নাই। ওকে ওকে ফাইন। নেক্সট, ঢাকা বোর্ড 2023, এই কোশ্চেনটা খুব সহজ, এটা চমৎকার একটা কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন। চলো আমি সলভ করে দিচ্ছি। কি বলছে দেখো? এ গুড বয়, একটা ভালো ছেলে, ইজ অ্যাকাস্টমড। অ্যাকাস্টম ওয়াটার মানে হচ্ছে অভ্যস্ত। অ্যাকাস্টম ওয়াটার মানে কি বলতো? অভ্যস্ত। অভ্যস্ত, সরি আমার লেখা মনে অনেক ভুল হয়েছে, আমি আবার সুন্দর করে লিখে দিই, অভ্যস্ত। অ্যাকাস্টম ওয়াটার মানে কি বলতো? অভ্যস্ত। একটা ভালো ছেলে অভ্যস্ত ড্যাশ হার্ড ওয়ার্ক। এখন অ্যাকাস্টমডের সঙ্গে স্যার টু বসে, অ্যাকাস্টম টু, এটা মনে রাখবা। অ্যাকাস্টমড ওয়ার্ডটার সঙ্গে কি বসে স্যার? টু। অ্যাকাস্টম টু, মনে থাকবে? অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টম টু এর মানে কি বলতো? অভ্যস্ত। অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে কি বলতো? অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে কি বলতো? অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে কি বলো? কি? অভ্যস্ত। বলছে একটা ভালো ছেলে অভ্যস্ত টু হার্ড ওয়ার্ক, কঠিন, কঠোর কাজে, কঠিন কাজে, হ্যাঁ, কঠোর পরিশ্রমে, এক কথায় কঠোর পরিশ্রম। অর্থাৎ যে একটা ভালো ছেলে সবসময় কঠোর পরিশ্রম করে, একটা ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, বুঝলাম। হি ইজ নট অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত। আসক্ত। হি ইজ নট এডিক্টেড, সে আসক্ত নয়। ড্যাশ এনি ব্যাড থিং, কোনো খারাপ জিনিসে সে আসক্ত নয়। একটা ভালো ছেলে কোনো খারাপ জিনিসে আসক্ত নয়। তাহলে কি বলছে? এডিক্টেড সঙ্গে স্যার কি বসে স্যার? টু। এডিক্টেড টু, এডিক্টেড টু, মনে থাকবে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই, লিখে রাখো। এডিক্টেড টু, এডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত। এডিক্টেড টু এর মানে কি বলতো? আসক্ত। আসক্ত। এডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, সে খারাপ কিছুতে আসক্ত নয়। হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ জিনিসে আসক্ত নয়। হি ইজ নট অ্যাভার্স, সে অ্যাভার্স নয়। এই অ্যাভার্স মানে হচ্ছে স্যার অনিচ্ছুক। অনিচ্ছুক, অনিচ্ছুক। অ্যাভার্স ওয়ার্ডটার সঙ্গে টু বসে স্যার। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে অনিচ্ছুক নয়। মানে ব্যাপারটা এরকম না যে কঠোর পরিশ্রমের ব্যাপার আসলে সে এটা অনীহা করে, এটাকে অবহেলা করে।
তো সে কঠোর পরিশ্রমে অনিচ্ছুক নয়, তার মানে সে কঠোর পরিশ্রমে ইচ্ছুক। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস শিখলাম আমরা, অ্যাভার্স টু। অ্যাভার্স টু মানে হচ্ছে অনিচ্ছুক। অ্যাভার্স টু, বারবার টু আসতেছে তাই না? অ্যাকাস্টম টু অভ্যস্ত, অ্যাডিক্টেড টু অসক্ত, আর অ্যাভার্স টু মানে হচ্ছে অনিচ্ছুক। অনিচ্ছুক, অ্যাভার্স টু মানে কি বলতো? অনিচ্ছুক। অ্যাভার্স টু মানে কি? অনিচ্ছুক। আচ্ছা ফাইন, কি বলছে? হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কঠোর পরিশ্রমে অনিচ্ছুক নয়। হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন। এই ক্লিং ওয়ার্ডটার সঙ্গে সবসময় বসে স্যার টু, ক্লিং টু। ক্লিং টু মানে হচ্ছে লেগে থাকা, লেখে, এটাও একটা প্রপোজিশনই। ক্লিং টু লিখে রাখো, ক্লিং টু মানে হচ্ছে লেগে থাকা। ক্লিং টু, ক্লিং টু মানে কি বলতো? লেগে থাকা। লেগে থাকা মানে বুঝতো নাকি? কোন একটা কাজ যদি তুমি সফল করতে চাও, কাজের সফলতা অর্জন করতে চাও, তাহলে ওই কাজের পিছনে তোমার লেগে থাকতে হবে না? সেই কাজের পিছনে একটা ভালো ছেলে ওই কাজের পিছনে লেগে থাকে, এই যে লেগে থাকা ইংরেজি হচ্ছে ক্লিং টু। কোনো কিছুর পিছনে লেগে থাকে এটাকে ইংরেজিতে কি বলে স্যার? ক্লিং টু। ক্লিং টু মনে থাকবে। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে কি বলতো? সংকল্প, সে তার সংকল্প লেগে থাকে। প্রতিজ্ঞা, সংকল্প প্রতিজ্ঞা, ঠিক আছে? সে যে সংকল্প করে, সে যেই প্রতিজ্ঞা করে, সে প্রতিজ্ঞার পিছনে সে লেগে থাকে। আচ্ছা ফাইন, সিন্স, যেহেতু, এই সিন্স মানে হচ্ছে স্যার যেহেতু, মনে থাকবে সেন্টেন্সের প্রথমে সিন্স, এই সিন্স মানে কি? যেহেতু। এই সিন্স মানে হচ্ছে যেহেতু। যেহেতু হি ইজ ইউজড ড্যাশ, কি হবে স্যার? ইউজ টু হার্ড ওয়ার্ক। এই ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ততাই বোঝায়। ইউজ টু মানে কি বলো স্যার? অভ্যস্ততা। লিখে রাখো, বি ইউজ টু। বি ইউজ টু, আমি আরেকটা পাইলাম, বি ইউজ টু। এই বি মানে হচ্ছে এখানে বি ভার্ব, ঠিক আছে? এখানে বি বলতে আমি বুঝাচ্ছি এম ইজ আর ওয়াজ আর। এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? এখানে বি বলতে আমি এম ইজ আর ওয়াজ আরকে বোঝাচ্ছি। তাহলে বি ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। বি ইউজ টু মানে কি বলতো? অভ্যস্ত। বি ইউজ টু মানে কি বলতো? অভ্যস্ত। বি ইউজ টু মানে কি? অভ্যস্ত। এখানে কি বলতেছে? যেহেতু হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর কঠোর পরিশ্রমে অভ্যস্ত, হি ইজ নট ডাউটফুল, সে সন্দেহ পরায়ণ নয়। ডাউটফুল মানে কি বলতো? সন্দেহ পরায়ণ। আচ্ছা, তাহলে ডাউটফুলের সঙ্গে কি বসে স্যার? ডাউটফুলের সঙ্গে অফ দিতে পারো বা অ্যাবাউট দিতে পারো। ডাউটফুল অফ বা ডাউটফুল অ্যাবাউট। অনিশ্চিত নয়, অনিশ্চিত নয় বা সন্দেহ পরায়ণ নয়। হি ইজ নট ডাউটফুল অফ বা ডাউটফুল অ্যাবাউট। আমার সঙ্গে মুছতে করো। ডাউটফুলের সঙ্গে অফও দেওয়া যায়, অ্যাবাউট দেওয়া যায়। ডাউটফুল অফ, ডাউটফুল অ্যাবাউট। ডাউটফুল অফ, ডাউটফুল অ্যাবাউট। ডাউটফুল অফ, ডাউটফুল অ্যাবাউট। সে সন্দেহ পরায়ণ নয়। হিজ সাকসেস, তার সফলতা নিয়ে। সাকসেস মানে কি? সফলতা। সে তার সফলতা নিয়ে সন্দেহ পরায়ণ নয়, অনিশ্চিত নয়, কারণ সে এত পরিশ্রম করে, সে তো সফল হবেই। আচ্ছা, এতটুকু আমাদের ডান। তারপর কি বলছে? হি ইজ ভেরি মাচ কনসাস, সে খুবই উদ্বিগ্ন বা সচেতন। ড্যাশ হিজ ডিউটিস, এই কনসাসের সঙ্গে স্যার অফ বসে, কনসাস অফ, সচেতন, ঠিক আছে? বা অবগত। লিখে রাখো, কনসাস অফ, কনসাস। এই কনসাস বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, কনসাস, কনসাসের কি বসে স্যার? অফ। কনসাস অফ মানে কি? সচেতন। কনসাস অফ মানে কি বলতো? সচেতন বা অবগত। কনসাস অফ মানে কি বলতো? সচেতন বা অবগত। কনসাস অফ মানে কি বলতো? সচেতন বা অবগত। কনসাস ওয়ার্ডটার সঙ্গে অফ বসে, অফ, কনসাস অফ, কনসাস অফ, কনসাস অফ, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো তো, কোথায় গেল? হ্যাঁ, হি ইজ ভেরি মাচ কনসাস অফ হিজ ডিউটিস, সে তার ডিউটি নিয়ে অনেক বেশি সচেতন। হি ইজ নট বোস্টফুল। বোস্টফুল মানে কি? অহংকারী বা দম্ভ, দম্ভ করা। দম্ভ বুঝি আমরা, দম্ভ অথবা অহংকারী, অহংকারী হওয়ার কি? অহংকারী, অহংকারী হওয়া, ঠিক আছে? খুব বেশি দম্ভ করা, বড়াই করা, বা বড়াই করে না, বড়াই করে না, বড়াই, বড়াই করা। হি ইজ নট বোস্টফুল। আচ্ছা, বোস্টফুল সঙ্গে কি বসে স্যার? বোস্টফুলের সঙ্গে স্যার বসেছে অফ। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। ট্যালেন্টস মানে কি? মেধা। সে তার মেধা নিয়ে কখনো বড়াই করে না, সে তার ট্যালেন্ট বা মেধা নিয়ে কখনো বড়াই করে না। তাহলে আমরা কি শিখলাম স্যার? বোস্টফুল অফ। লিখে রাখো, বোস্টফুল অফ, বোস্টফুল অফ। বোস্টফুল অফ মানে কি বলতো? দম্ভ বা বড়াই বা রাইট কোনো কিছু না অহংকার করে, এটাকে বলা হয় বোস্টফুল অফ, ঠিক আছে? বোস্ট অফ, বোস্টফুল অফ বা বোস্টফুল অফ। তাহলে কি বলছো দেখো তো? হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস, সে তার মেধা নিয়ে কখনো বড়াই করে না। হি বিহেভস ওয়েল, সে আচরণ করে, ভালোভাবে আচরণ করে। বিহেভস মানে কি? ভালোভাবে আচরণ করা।
হি বিহেভস ওয়েল, সে ভালোভাবে আচরণ করে ড্যাশ অল, সকলের সাথে। সে ভালোভাবে আচরণ করে সকলের সাথে। সাথে ইংরেজি কি জানি স্যার? উইথ। সাথে ইংরেজি কি? উইথ। সকলের সাথে, উইথ অল। ঠিক আছে, ফাইন। তারপর কি বলছে? হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ লেসন। এই অ্যাটেন্ডের সঙ্গে স্যার বসবে স্যার টু হিজ স্টাডিজ। স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনা, সে তার পড়াশোনায় মনোযোগী। অ্যাটেন্ডস টু মানে মনোযোগ দেওয়া। এখন অ্যাটেন্ডের সঙ্গে স্যার টু বসে, আর মানে হচ্ছে মনোযোগ দেওয়া। লিখে রাখো, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু মানে কি স্যার? মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু মানে কি স্যার? মনোযোগ দেওয়া। মনোযোগ দেওয়া। দেখো, পড়াশোনা কঠিন না, তোমাকে টাইম দিতে হবে। পৃথিবীর যে কোনো কাজ, পড়াশোনা হোক বা যে কোনো খেলাধুলা হোক, যাই হোক, যে কোনো কাজে তুমি টাইম দিবা, ওই কাজে তুমি স্কিলড হবে, এটাই স্বাভাবিক। তুমি টাইম দিবা না, স্কিল হবে না। তো আমার ইংরেজি, যারা ইংরেজি দুর্বল, আমার ক্লাসে টাইম দাও, ইনশাল্লাহ এক্সপার্ট হয়ে যাবা। তাহলে আমাদের স্যার কোথায় কোনটা গেল স্যার? ঢাকা বোর্ড 2023 ডান। তো এইবার আসো, হ্যাঁ, এবার হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সলভ করবো। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2023 সালে কোশ্চেন সলভ করব। আবার এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। বোর্ড কোশ্চেন যে রিপিট হয়, দেখছো, মানে খুব আহামরি রিপিট হয় ব্যাপারটা তা না, হয়। কিভাবে বুঝলাম? দেখো, এটা একই কোশ্চেন কুমিল্লা বোর্ড 2023, যেটা 23 সালে আসছিল, এই কোশ্চেনটা কিন্তু এর আগে দিনাজপুর বোর্ড 2019 আসছিল। এই কারণে বোর্ড কোশ্চেন গুলো খুব ভালো করে সলভ করতে হয়, মানে তোমার কপাল ভালো থাকলে চলে আসবে তোমার সময়। আচ্ছা দেখো কি বলছে, এটা আমাদের টেক্সট বইয়ের একটা প্যাসেজ। আর ক্রাফট ওয়ার্ক নিয়ে আচ্ছা চলো সলভ করা শুরু করি। এ ক্রাফট ওয়ার্ক ইজ এন অ্যাপ্লাইড ফর্ম। বলছে ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা প্রায়োগিক ধরন। অ্যাপ্লাইড মানে কি? প্রায়োগিক ধরন। আগে বুঝি আমরা ক্রাফট ওয়ার্ক মানে কি। ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে হস্তশিল্প। হস্তশিল্প, হস্তশিল্প মানে কি? হাত দিয়ে আমরা যখন কোনো জিনিস, আমাদের মেশিন ছাড়া হাতে যেই জিনিসগুলো আমরা বানাই, যে শিল্পকর্মগুলো করি, যেমন অনেকে মাটির পাত্র বানায়, অনেকে আমরা গ্রামের বাড়িতে এখনো দেখি হাত দিয়ে মোড়া বানায় না, ওই যে বেত দিয়ে মোড়া বানায়, তো এগুলো হচ্ছে হস্তশিল্প। ঠিক আছে, বা হাত দিয়ে কাঁথা সেলাই করে না, নকশি কাঁথা বানায় না, সেলাই করে, এটাও কি? ক্রাফট ওয়ার্ক। তো বলতেছে এ ক্রাফট ওয়ার্ক ইজ এন অ্যাপ্লাইড ফর্ম। বলে হস্তশিল্প হচ্ছে একটা অ্যাপ্লাইড ফর্ম। এ ফর্ম মানে হচ্ছে ধরন, আর অ্যাপ্লাইড মানে কি? প্রায়োগিক। প্রায়োগিক ধরন মানে কি? প্রায়োগিক ধরন মানে হচ্ছে যেটা আমি প্র্যাকটিক্যালি কাজটা করি, এটাকে বলা হয় অ্যাপ্লাইড ফর্ম। যে ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা অ্যাপ্লাইড ফর্ম, মানে অ্যাপ্লাইড ফর্ম হচ্ছে যেটা আমি নিজের হাতে করি, নিজে হাত দিয়ে কাজটা করি, এটাকে বলা হয় অ্যাপ্লাইড ফর্ম। তো প্ল্যাটফর্ম হচ্ছে একটা অ্যাপ্লাইড ফর্ম। কিসের অ্যাপ্লাইড ফর্ম? আর্টের অ্যাপ্লাইড ফর্ম। আর্টের অ্যাপ্লাইড ফর্ম। তাহলে আর্টের এর অর্থ প্রকাশ পেতেছে। এর ইংরেজি কি স্যার? ইংরেজিতে এটাকে বলা হয় অফ। তাহলে ক্রাফট ওয়ার্ক হচ্ছে আর্টের একটা অ্যাপ্লাইড ফর্ম, আর সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। এবং এটা কি স্যার? এই ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা সামাজিক, সোশ্যাল মানে কি? সামাজিক, কালচার মানে হচ্ছে সাংস্কৃতিক, একটা সাংস্কৃতিক প্রোডাক্ট। রিফ্লেক্টিং, রিফ্লেক্টিং মানে হচ্ছে যেটা তুলে ধরা বা মেলে ধরা, তুলে ধরা, রাইট, বা প্রতিফলিত করা, প্রতিফলিত করা, প্রতিফলিত করা, যেটা তুলে ধরে বা প্রতিফলিত করে। কি প্রতিফলিত করে স্যার? মানে এই ক্রাফট ওয়ার্কটা, হস্তশিল্পটা তুলে ধরে। কি তুলে ধরে? দ্য ইনক্লুসিভ নেচার। ইনক্লুসিভ নেচার মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণ বৈশিষ্ট্য। অন্তর্ভুক্তিকরণ বৈশিষ্ট্য মানে যার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, কিসের ইনক্লুসিভ নেচার? ফোক ইমাজিনেশনের। আচ্ছা, ফোক ইমাজিনেশন বুঝবা কিনা? ফোক ইমাজিনেশন বলতে বোঝাচ্ছে যে যখন ধরো আমাদের গ্রামের মহিলারা, যখন তোমার মারা খালারা যখন তোমার কাঁথা সেলাই করে, তখন এই কাঁথা সেলাই করার আগে তাদের মধ্যে ইমাজিনেশনে, তাদের সেন্সে একটা কল্পনা করে না? যে সে প্রথমে কল্পনা করে যে এই কাঁথার মধ্যে আমি কোন ছবিটা তুলে ধরবো। আমি কি কোনো গাছের ছবি তুলে ধরবো? আমি কি নদী নৌকার ছবি তুলবো? আমি কি কোনো গাছের ডালে পাখি বসে আছে এই ছবিটা তুলে ধরবো? এমন কিছু। এইটা হচ্ছে তার ফোক ইমাজিনেশন। বুঝতে পারছো ফোক ইমাজিনেশন কি? তো বলতেছে এটা হচ্ছে ফোক ইমাজিনেশনের ইনক্লুসিভ নেচার। বুঝতে পারতেছ? অফ ফোক ইমাজিনেশন। আশা করি ফাইন। এবার বলতেছে এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার, যেটা সাধারণত বিয়ার করে না। বিয়ার মানে হচ্ছে বহন করা।
ডাজেন্ট বিয়ার মানে কি? বহন করে না, বহন করে না, বহন করে না। তাহলে ক্রাফট ওয়ার্কটা সাধারণত বহন করে না। কি বহন করে না? দ্য সিগনেচার। এখানে সিগনেচার বলতে কি বোঝাচ্ছে? যে সিগনেচার বলতে বোঝাচ্ছে কোনো সাক্ষ্য, কোনো সাক্ষী। কিসের সাক্ষী বহন করে না? অফ ইটস মেকার, তার যে নির্মাতা। নির্মাতা মানে ধরো এখানে কার কথা বলতেছে? যে নকশি কাঁথা আমরা বাজার থেকে কিনি, ঢাকা শহরে তো নকশি কাঁথার দাম অনেক, নকশি কাঁথা যা বাজার থেকে কিনি, এখন নকশি কাঁথাটা যে বানাইছে, ওই নকশি কাঁথার উপরে কি কারো মানে ওই যে বানাইছে তার কোনো সিগনেচার থাকে, সাইন থাকে, তার কোনো সাক্ষী থাকে? থাকে না। তো যখন নর্মালি কোনো একটা বড় আর্টিস্ট কোনো পেইন্ট করে, যখন দেখবা যে কেউ একটা পেইন্ট করতেছে বড়, যখন সে রং তুলি দিয়ে পেইন্ট করে, তখন কিন্তু ওই ছবির নিচে সুন্দর করে তার একটা সাইন লিখে দেয়। তো তার সিগনেচারটা, সাইনটা কিন্তু ওখানে থাকে, এবং মানে ওইটা প্রুফ করে যে এটার ইয়াটাকে ড্রয়িং, মানে এটা কার ছবি ড্রয়িং করছে। বুঝতে পারতেছ? মানে কে ছবিটা ড্রয়িং করছে, ওইটার একটা সাক্ষ্য থাকে। কিন্তু এই যে ক্রাফট ওয়ার্ক, হস্তশিল্প, যেটাকে আমরা ধরো নকশি কাঁথা, এই নকশি কাঁথাটা কি করে? নকশি কাঁথার মধ্যে যে নকশি কাঁথাটা বানাইছে তার কোনো সাইন বা সিগনেচার থাকে না, অর্থাৎ সেখানে সেই তার নির্মাতার সিগনেচারটা সে বহন করে না। আচ্ছা ফাইন, তারপর কি বলতেছে? তারপর বলতেছে আচ্ছা, তারপর রিটেন্স আ পার্সোনাল টাচ। রিটেন মানে হচ্ছে ধরে রাখে, ধরে রাখা, ধরে রাখা। কিন্তু সেটা ধরে রাখে কি? ধরে রাখে স্যার, একটা পার্সোনাল টাচ ধরে রাখে। পার্সোনাল টাচ ধরে রাখে মানে কি স্যার? মানে যখন তুমি নকশি কাঁথাটা কিনবা, কিনে যখন পরবা, তখন দেখবা তোমার মধ্যে একটা ফিলিং আসবে। মানে আসে কিনা আমি জানি না, এখানে তাই বলতেছে যে একটা ফিলিং আসে যে এই নকশি কাঁথাটা এত সুন্দর করে বানাইছে, তার প্রতি তোমার একটা কি, একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হয়, একটা ভালো ফিলিং তৈরি হয়। অর্থাৎ ওইখানে নকশি কাঁথার উপরে তোমার যে নির্মাতা, মেকার, তার সাইন না থাকলেও তার একটা পার্সোনাল টাচ থাকে। মানে সে তার নিজের মতো করে চিন্তা করে এই কাঁথাটা সে বিল্ড আপ করে, কাঁথাটা সে সেলাই করে, ওই সেলাইয়ের মধ্যে তার একটা পার্সোনাল টাচ থাকে। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে তাই বোঝাচ্ছে। তারপর হয় নই লোক ড্যাশ আ, হয় নই লোক ড্যাশ আ, কিভাবে দেখাচ্ছে আমরা? আর 30 ইয়ার্স ওল্ড নকশি কাঁথা। যখন আমরা 30 বছরের, 30 ইয়ার্স মানে কি? 30 বছরের পুরনো নকশি কাঁথার দিকে তাকাই। এ লোক মানে কি? লোকের সঙ্গে তাহলে কি বলবো স্যার? অ্যাট। লোক অ্যাট মানে তাকানো। লোক অ্যাট মানে কি? তাকানো। এখানে বলতেছে, এখানে লোকের সঙ্গে অ্যাট বসবে। লোকের সঙ্গে তো অনেকগুলো বসতে পারে, এর আগে আমি বলছি, বারবার না বলি। লোক অ্যাট হয়, লোক ইনটু হয়, লোক ওভার হয়, হ্যাঁ, আর অনেক কিছু বসে। তবে এখানে বসবে কি স্যার? লোক অ্যাট, কারণ এটা তাকানো অর্থ প্রকাশ করতেছে। তো যখন আমরা 30 বছর পুরনো নকশি কাঁথার দিকে তাকাই, যখন আমরা 30 বছর পুরনো নকশি কাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার, ওয়ান্ডারের সঙ্গে অ্যাড বসে, ওয়ান্ডার এট, অবাক হয়ে যাওয়া। তাহলে একটা দুটো জিনিস আমরা শিখলাম স্যার, যে লোক অ্যাট, লোক অ্যাট মানে কি স্যার? তাকানো। লোক অ্যাট মানে কি স্যার? তাকানো, তাকানো। আর একটা শিখলাম স্যার ওয়ান্ডার, ওয়ান্ডারের সঙ্গে অ্যাড বসে, যার মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া বা বিস্মিত হয়ে যাওয়া, বিস্মিত হওয়া বা বিস্মিত হওয়া। ঠিক আছে? যখন আমরা 30 বছরের কাঁথার দিকে তাকাই, আমরা বিস্মিত হয়ে যাই, উই ওয়ান্ডার অ্যাট, আমরা বিস্মিত হয়ে যাই ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, তার যে নকশা আছে না, মোটিভস মানে কি? নকশা আর কি, তার নকশা এবং ডিজাইন দেখে আমরা বিস্মিত হয়ে যাই। দ্যাট পয়েন্ট, যেটা তাক করে, দ্যাট পয়েন্ট, এই পয়েন্টের সঙ্গে কি বলবে স্যার? পয়েন্ট টু। পয়েন্ট টু হচ্ছে তাক করা, এই পয়েন্টের সঙ্গে কি বলবো স্যার? পয়েন্ট টু, তাক করা। দ্যাট, যেটা পয়েন্ট করে, তাক করে। পয়েন্ট টু মানে হচ্ছে তাক করা বা ইন্ডিকেট করা, তাক করা, বা এটাকে বলে নির্দেশ করা আর কি, নির্দেশ করা। যেটা তাক করে বা নির্দেশ করে, কিসের দিকে তাক করে বা নির্দেশ করে? দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনিউটি। ইনজিনিউটি মানে কি বলতো? বিশুদ্ধতা। অ্যান্ড, যেটা মানছি কারিগরি বিশুদ্ধতাকে সে কি করে? পয়েন্ট আউট করে, পয়েন্ট টু করে। এর মানে হচ্ছে যে তোমার হস্তশিল্প কাজগুলো করে, মানে যে ধরো যে ব্যক্তিরা নকশি কাঁথা বানায়, এই নকশি কাঁথা বানানো যে সে কতটা এক্সপার্ট, কতটা সে জেনুইন, এই জেনুইননেসের প্রতি ওই নকশি কাঁথাটা কি করে? তাক করে।
এখানে তাই বলছে উই ওয়ান্ডার এট, আমরা অবাক হয়ে যাই, ইটস মোটিভ এবং ডিজাইন, তার নকশা এবং ডিজাইন দেখে অবাক হয়ে যাই। যেই নকশা এবং ডিজাইনটা তাক করে, কিসের দিকে তাক করে, যে আর্টিস্ট করছে, যে আর্টিস্ট আছে, যে এটা বানাইছে, তার যেই ইনজেনিটি, তার যে বিশুদ্ধতা, তার যে কারিগরি দক্ষতা, এই কারিগরি দক্ষতাকে ইন্ডিকেট করে, নির্দেশ করে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, প্রেজেন্স মানে কি, উপস্থিতি। কিসের উপস্থিতি, অফ দ্য মেকার, মেকারের উপস্থিতি, ড্যাশ ইট, ইট মানে বলতেছে এখানে ওই নকশি কাঁথাকে, অফ ইট, মেকার অফ ইট, মানে এটার যে মেকার আছে, অফ বলতে ইট বলতে এখানে নকশি কাঁথাকে বলতেছে, যে নকশি কাঁথার এই যে র, তো বাংলায় আমরা জানি র, র এর ইংরেজি কি বলতো, অফ। নকশি কাঁথার যেই মেকার আছে, নির্মাতা আছে, নকশি কাঁথার নির্মাতা, তাহলে মেকার অফ ইট, নকশি কাঁথার নির্মাতা, র অর্থ প্রকাশ করতে কি হয় স্যার, ইট হয়, সরি অফ হয়। নকশি কাঁথার যে নির্মাতা, ওই নির্মাতার প্রেজেন্সটা কি করে স্যার, এটা নির্দেশ করে। মানে যখন তুমি নকশি কাঁথাটা ইউজ করবা, তখনই বুঝবা যে তোমার কাছে একটা ফিল আসবে যে যেই নির্মাতা, তার একটা টাচ তোমার মধ্যে, মানে গন্ধ বা তার একটা ব্যাপার তোমার মধ্যে কাজ করবে, কত সুন্দর করে বানাইছে, মানে তাকে তুমি স্মরণ করবা, তার ব্যাপারটা তোমার মাথার মধ্যে আসবে, এই আর কি। তারপর কি বলছে দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট উই ডু নট নো, যে ব্যাপারটা আমরা জানি না, দ্য ফ্যাক্ট দ্যাট উই ডু নট নো, যেই ব্যাপারটা, দ্যাট উই ডু নট নো, আমরা জানি না, হার নেম, সেটা কি, সেটা বলছে তার নাম, মানে যে নকশি কাঁথাটা বানাইছে এটা কি তার নাম, আমি কি আমরা জানি, তার নাম আমরা জানি না। অর এনি আদার ডিটেলস, অথবা অন্য যে কোনো ডিটেলস, ড্যাশ হার, এনি আদার ডিটেলস অফ হার বা অ্যাবাউট হার, অ্যাবাউট দাও, এখানে অফ না দিয়ে অ্যাবাউট, আচ্ছা সমস্যা নেই, হবে, তবে অ্যাবাউটটা দিয়ে পারফেক্ট। অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, মানে অ্যাবাউট মানে কি, সম্পর্কে। আচ্ছা আমি সুন্দর করে লিখে দিই, খুব ঘিজিবিজি হয়ে গেছে, অফ আর অথবা অ্যাবাউট হার, অ্যাবাউট মানে কি বলতো, সম্পর্কে, মানে যে ব্যাপারটা, হ্যাঁ, দ্য ফ্যাক্ট দ্যাট উই ডু নট, যে ব্যাপারটা আমরা জানি না, সেটা কি, যে নকশি কাঁথাটা বানাইছে তার নাম তো আমরা জানি না, এবং তার সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। কিন্তু এই না জানাটা, আমরা যে তার সম্পর্কে কোনো কিছু জানি না, এই না জানাটা ডাজ নট টেক এনিথিং ড্যাশ, কোনো কিছু নিয়ে যায় না, ডাজ নট টেক এনিথিং, এখানে হবে স্যার অ্যাওয়ে, টেক এনিথিং অ্যাওয়ে মানেই কোনো কিছু নিয়ে যাওয়া, এটা লিখে রাখো, কাজে লাগবে। টেক এনিথিং অ্যাওয়ে, টেক এনিথিং অ্যাওয়ে, টেক এনিথিং অ্যাওয়ে মানে কি, কোনো কিছু নিয়ে যাওয়া, কোনো কিছু নিয়ে যাওয়া, টেক এনিথিং অ্যাওয়ে মানে কি বলতো, কোনো কিছু নিয়ে যাওয়া, মানে আচ্ছা পুরো লাইনটার মানে বুঝে কি বলতেছে, এই যে তার নাম সম্পর্কে আমরা জানি না, তার সম্পর্কে আমরা কোনো কিছু জানি না, এই না জানাটা ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে, কোনো কিছু নিয়ে যায় না, কি নিয়ে যায় না স্যার, ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের যে কি প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন মানে কি, প্রশংসা, প্রশংসা অর্থাৎ হ্যাঁ দেখো আমি একটু বুঝে তারপর এখানে আসতেছি। দেখো এখানে কি বোঝাচ্ছে যে আমরা কি যেই ব্যক্তিটা এই কাঁথাটা বানায়, আমরা কি তার নাম জানি, নাম জানি না, আমরা তার সম্পর্কে কোনো কিছু জানি না, তার সম্পর্কে কোনো কিছু নাও জানি না, তার নাম জানি না, এই না জানাটা কি, না জানলেও ব্যাপারটা কি এরকম, আমরা কি তার প্রশংসা করি না, না, আমরা কি তার প্রশংসা করি না, করি, তার নাম না জানি না, তার পরিচয় কোনো জানি না, কিন্তু না জানা সত্ত্বেও আমরা কি করি, তার প্রশংসা করি, যে ব্যক্তিটা এই কাঁথাটা বানাইছে, এত সুন্দর করে যে কাঁথাটা কি করে সেলাই করছে, কতটা দক্ষ হইলে এত সুন্দর করে কাঁথাটা সেলাই করতে পারে, এই যে তার প্রতি যে আমরা অ্যাপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, এই যে তার যে আমরা প্রশংসা করতেছি, এই প্রশংসাটা কি নিয়ে যায়, বুঝো নাই, এই প্রশংসাটা কি তোমার এই যে নাম না জানা ব্যাপারটা কি নিয়ে যায়, নিয়ে যায় না, তাহলে কি হবে স্যার, টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, কার জন্য অ্যাপ্রিসিয়েশন করি আমরা, দ্য আর্টিস্ট, আর্টিস্টের জন্য, ফর দ্য আর্টিস্ট, ক্লিয়ার, বুঝতে পারতেছো। ইনডিড, বস্তুত, দ্য ইন্টিমেট নেচার, ইন্টিমেট নেচার মানে কি, ইন্টিমেট ওয়াটার মানে হচ্ছে মানে অন্তরঙ্গ, অন্তরঙ্গ বৈশিষ্ট্য বলতে বোঝায় মানে প্রধান বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য, দ্য ইন্টিমেট নেচার ড্যাশ দ্য কাঁথা, এই কাঁথা মানে কাঁথার কি, তাহলে কাঁথার ইন্টিমেট নেচার, তাহলে কি হবে স্যার, অফ দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা
কাঁথার যে ইন্টিমেট নেচার অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং। টেকটাইল ফিলিং মানে বুঝছো, টেকটাইল ফিলিং বলতে বোঝায় স্পর্শগত অনুভূতি। স্পর্শ, স্পর্শগত অনুভূতি, আমি লাইনটা মানে বুঝাচ্ছি আগে লিখে। স্পর্শগত অনুভূতি, ইট জেনারেটস এনিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং। আচ্ছা, এনিমেট মানে হচ্ছে জীবন্ত করা, প্রাণবন্ত করা, প্রাণবন্ত করা। আর ইনভাইটিং মানে হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয়। তাহলে কি বলতেছে বলতো, যে এই কাঁথার একটা ইন্টিমেট নেচার আছে, একটা প্রধান বৈশিষ্ট্য আছে, অন্তরঙ্গ বৈশিষ্ট্য আছে। অন্তরঙ্গ বৈশিষ্ট্য কি, যখন তুমি এই কাঁথাটা টাচ করবা, এই টাচ করার সঙ্গে সঙ্গে তোমার একটা টেকটাইল ফিলিং হবে। টেকটাইল ফিলিং মানে হচ্ছে স্পর্শগত অনুভূতি, মানে টাচ করার সঙ্গে সঙ্গে এই কাঁথার যে নির্মাতা, ওই নির্মাতার কথা আমার মাথায় আসে, একটা আলাদা অনুভূতি কাজ করে, এটাকে বলে টেকটাইল ফিলিং। বোঝা গেছে? এবং এই ব্যাপারটা কি করে, কি করে এই কাঁথাটাকে অ্যানিমেট করে তোলে, জীবন্ত করে দিলে আমাদের মধ্যে মনে হইতেছে এই কাঁথাটা আমাদের মধ্যে একটা জীবন্ত রূপের মতো আমাদের সামনে হাজির হয়, এবং এই কাঁথাটাকে, এই ব্যাপারটাকে অনেক আকর্ষণীয় করে তোলে। সরি, আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে। আজকে ক্লাসটা 51 মিনিট হয়ে গেছে আমাদের। যাই হোক, এটা একটু ডিটেলস আর পড়াইছে, কারণ প্যাসেজটা একটু কঠিন লাগতে পারে, এই কারণে আমি একদম ধরে ধরে বুঝাই দিছি। কুমিল্লা বোর্ড 2023 কোশ্চেন ডান। এইবার আসো নেক্সটে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 আজকের আমাদের লাস্ট কোশ্চেন সলভ। চলো শুরু করা যাক। কি বোঝাচ্ছে বলছে, ট্রাফিক প্রবলেম, ট্রাফিক সমস্যা ইজ আ মেজর প্রবলেম, একটা প্রধান সমস্যা। মেজর মানে কি, প্রধান। যে ট্রাফিক সমস্যাটা হচ্ছে, যানজটের সমস্যাটা হচ্ছে একটা প্রধান সমস্যা, ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে। এই যে এই অর্থে প্রকাশ করতে জানি কি ইউজ হয় স্যার, ইন। তার মানে কি দাঁড়ায়, যানজটের সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রধান সমস্যা। ফাইন। মেইনলি, প্রধানত দ্য সিটি ডুয়েলার্স, বলছে শহরের ডুয়েলার্স। ডুয়েলার্স মানে কি, বাসিন্দা, শহরে যারা বসবাস করে তারা হচ্ছে সিটি ডুয়েলার্স, ঠিক আছে? এই শহরবাসী, এক কথায় শহরবাসী সাফার ড্যাশ ইট, এই সাফারের সঙ্গে কি বসে স্যার, ফ্রম। সাফার ফ্রম আমরা জানি, তারপরে এবার বহুতবার লেখা হয়েছে, আমি আবার লিখি, সাফার সঙ্গে কি বসে স্যার, ফ্রম। সাফারের সঙ্গে কি বসে স্যার, ফ্রম। লিখে রাখো, সাফার ফ্রম, সাফার ফ্রম, সাফার ফ্রম, ভোগা মানে কোনো কষ্টে ভোগা, অসুখে ভোগা, এটাকে বলে সাফার ফ্রম, ভোগান্তির শিকার হওয়া। মেইনলি দ্য সিটি ডুয়েলার্স, প্রধানত যারা শহরবাসী আছে, এই শহরবাসীরা এই ট্রাফিক জ্যামে সাফার করে, সাফার ফ্রম ইট। দ্য ড্রাইভার্স, চালকরা ডু নট অ্যাবাইড, অ্যাবাইডের সঙ্গে জানি একটু আগে পড়াইলাম কি বসে স্যার, বাইট, বাই দ্য ট্রাফিক রুলস। বলছে চালকরা ট্রাফিক রুলস মেনে চলে না, চালকরা ডু নট অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস মেনে চলে না। অ্যাভয়েড মানে কি, মেনে চলা, ট্রাফিক রুলস মেনে চলে না। ফাইন। মোস্ট অফেন, প্রায় সময়, মোস্ট অফেন মানে হচ্ছে প্রায় সময়, প্রায় সময় ট্রাফিক প্রবলেমস অকার, অকার মানে হচ্ছে সংগঠিত হওয়া, সংগঠিত হওয়া, সংগঠিত হওয়া। বেশিরভাগ সময় ট্রাফিক প্রবলেমটা সংগঠিত হয়, ঘটে। কোথায় ঘটে, কোথায় সংগঠিত হয়, ড্যাশ কনগেস্টেড এরিয়াস। কনগেস্টেড মানে বুঝছো, কনগেস্টেড মানে হচ্ছে একদম সরু, চিকন, সরু বুঝো কিনা, চিপা চাপা বুঝো, চিপা চাপা, চিপা চাপা মানে সংকীর্ণ, সুন্দর একটা বাংলা ওয়ার্ড পাইলাম, সংকীর্ণ, ঠিক আছে, সংকীর্ণ, সংকীর্ণ। ট্রাফিক প্রবলেমটা কোথায় ঘটে, সংকীর্ণ এরিয়ায় ঘটে। তাহলে কি হবে, সংকীর্ণ এলাকায়। আবার এই অর্থ প্রকাশ পাইতেছে, তাহলে কি হবে স্যার, ইন দ্য কনগেস্টেড এরিয়াস, অকার ইন দ্য কনগেস্টেড এরিয়াস, সংকীর্ণ এলাকায় ঘটে। আচ্ছা ফাইন। হোয়ার, যেখানে দ্য রোডস আর ভেরি ন্যারো, যেখানে রোডস কি খুবই কি থাকে, ন্যারো থাকে। ন্যারো মানে কি, সংকীর্ণ, সংকীর্ণ মানে একদম কনগেস্টেড, কি বলবো এটাকে, একদম মানে রোড ওয়াইড না, রোডগুলো একটু চিকন চিকন হয় আর কি। যারা তোমরা পুরান ঢাকায় থাকো অথবা যারা পুরান ঢাকায় গেছো তারা দেখছো ওইখানে রোডগুলো কেমন, খুব সরু চিকন হয়, খুব বেশিটা মোটা হয় না, বড় হয় না। রাস্তা বড় হলে তো আর সেখানে ট্রাফিক জ্যাম হবে না, সকল গাড়ি ওই রাস্তা দিয়ে চলে যাবে। তো রাস্তা যেখানে চিকন,
ওইখানে যখন অনেকগুলো গাড়ি ঢুকবে তখনই তো সেখানে ট্রাফিক জ্যামটা ঘটবে, রাইট? সেখানে তাই বলতেছে মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ইন কনজেস্টেড এরিয়াস হোয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো, যেখানে রোড খুবই ন্যারো, ইন প্রপোর্শন ড্যাশ আওয়ার পপুলেশন। এখন ইন প্রপোর্শনের সঙ্গে স্যার টু বসে, ইন প্রপোর্শন টু আওয়ার পপুলেশন, আমাদের জনগণের সাথে সমানুপাতিক হারে। আচ্ছা এখানে আমি আগে বুঝাই স্যার, ইন প্রপোর্শন দেখছো, ইন প্রপোর্শন টু, এটা মনে রাখো, এটা একটা ফ্রেজ, ইন প্রপোর্শন টু, এই ফ্রেজটার মানে এটা মনে রাখবে, ইন প্রপোর্শন টু, ইন প্রপোর্শন টু, ইন প্রপোর্শন টু, ইন প্রপোর্শন টু এর মানে হচ্ছে সমানুপাতিক হারে, সমানুপাতিক হারে, সমানুপাতিক, সমানুপাতিক হারে মানে কি? সমানুপাতিক হারে ধরো একটা একটা ছোট রাস্তা, এই রাস্তায় মোটামুটি কথার কথা একদিনে বা এট এ টাইম ধরো 20 জন মানুষ চলাচল করতে পারে, অথবা 2টা গাড়ি 10টা গাড়ি 20টা গাড়ি এট এ টাইম এখানে এই রাস্তাতে চলাচল করতে পারে। কিন্তু এরকম যদি হয় ওই রাস্তা দিয়ে 200 জন মানুষ চলাচল করতেছে, 200টা গাড়ি এট এ টাইম চলাচল করতেছে, কথার কথা 200টা গাড়ি যাচ্ছে, তাহলে ওই রাস্তার সমানুপাতিক, ওই মানুষের সমানুপাতিক হারে কি ওই রাস্তাটা তত বেশি ওয়াইড না। যাইতে পারে কয়জন মানুষ? 200 জন মানুষ, সরি 20 জন মানুষ। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে পারে কয়জন মানুষ? সাধারণত এটা 20 জন মানুষ যাইতে পারে, এই রাস্তা চলাচল করতে পারে। এখন যাচ্ছে কয়জন? কথার কথা 200 জন। তাহলে রাস্তার সাইজ কি এই 200 জন মানুষের সমানুপাতিক হারের সমান, নাকি 20 জন মানুষের সমানুপাতিক হারের সমান? তো রাস্তার সাইজটা হচ্ছে 20 জন মানুষের হারের সমানুপাতিক হারের সমান, কিন্তু রাস্তাটা ইউজ করতেছে 200 জন মানুষ। এখানে তাই বলতেছে যে রাস্তার যে সংকীর্ণ, এই রাস্তাগুলো অ্যাকচুয়ালি কি নয়, খুবই ন্যারো। কি অনুযায়ী? না সংকীর্ণ। কি অনুযায়ী? যে এই যে 200 জন মানুষ আছে, এই মানুষের সমানুপাতিক হারে। তাহলে কি হবে স্যার? ইন প্রপোর্শন টু, ইন প্রপোর্শন টু সমানুপাতিক হারে, ইন প্রপোর্শন টু সমানুপাতিক হারে। আচ্ছা ফাইন, দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস, বলতেছে অনেক আনলাইসেন্সড ভেহিকলস আছে। ভেহিকলস মানে যানবাহন, অনেক আনলাইসেন্সড যানবাহন আছে যা ঢাকা শহরে, বাংলাদেশে অভাব নাই। হুইচ শুড বি ব্রট ড্যাশ কন্ট্রোল। আচ্ছা হুইচ শুড বি, যেটা কি করতে হবে? ব্রট আন্ডার কন্ট্রোল। ব্রিং আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণে আনা। এটা একটা ফ্রেজাল ভার্বের মতো মনে রাখবা, লিখে রাখো। ব্রিং আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে আনা। ব্রিং আন্ডার কন্ট্রোল লিখে রাখো। ব্রিং আন্ডার কন্ট্রোল এর মানে কি বলতো? নিয়ন্ত্রণে আনা। ব্রিং আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনা, লিখে রাখো। ব্রিং আন্ডার কন্ট্রোল এর মানে হচ্ছে নিয়ন্ত্রণে আনা। ব্রিং আন্ডার কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণে আনা। ব্রিং আন্ডার কন্ট্রোল মানে কি বলতো? নিয়ন্ত্রণে আনা। ব্রিং আন্ডার কন্ট্রোল মানে কি বলতো? ব্রিং আন্ডার কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণে আনা। তাহলে কি বলছে দেখো তো, অনেক আনলাইসেন্সড ভেহিকলস আছে হুইচ শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল, যেগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। আনলাইসেন্সড যানবাহনগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। স্ট্রিক্ট রুলস, কঠোর নিয়ম কানুন, মাস্ট বি ইন্ট্রোডিউসড, অবশ্যই কি করতে হবে? চালু করতে হবে। ইন্ট্রোডিউস মানে এখানে চালু করা। কঠোর নিয়ম কানুন অবশ্যই চালু করতে হবে। কঠোর নিয়ম কানুন অবশ্যই চালু করতে হবে। ড্যাশ দিস রিগার্ড, কি হবে স্যার? ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড একটা ফ্রেজ, এই বিষয়ে। ইন দিস রিগার্ড মানে হচ্ছে এই বিষয়, লিখে রাখো। ইন দিস রিগার্ড এর মানে হচ্ছে এই বিষয়। ইন দিস রিগার্ড এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মানে কি বলতো? এই বিষয়। ইন দিস রিগার্ড এই বিষয়, এই বিষয় বলতেছে এই বিষয়ে অনেক কঠোর নিয়ম কানুন চালু করতে হবে, অনেক কঠোর নিয়ম কানুন ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে ইন দিস রিগার্ড এর মানে হচ্ছে এই বিষয়। ইন দিস রিগার্ড এই বিষয়। এখানে ইনটা কোনো রুলস মেনে হয় নাই, এটা একটা ফ্রেজ, এটা প্রায় সময় ইউজ হয়। এই বিষয়ের ইংরেজি হচ্ছে ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড, বোঝা গেছে? তো এই বিষয়ে কঠোর নিয়ম কানুন চালু করতে হবে। ফাইন। উই শুড রেইজ কনসাসনেস, আমাদের সচেতনতা। কনসাসনেস মানে কি বলতো? সচেতনতা রেইজ বা বাড়াতে হবে। সচেতনতা, আমাদের সচেতনতা বাড়ানো উচিত। ড্যাশ দ্য পিপল, জনগণের মধ্যে। তাহলে হবে স্যার এমং। এখানে এমং, এমং কেন হলো স্যার? এমং মানে হচ্ছে মধ্যে। এমং, AMONG, এমং মানে কি বলতো? মধ্যে। এমং কেন দিলাম? কারণ আমি বলতেছি যে পিপলদের মধ্যে জনসচেতনতা বাড়ানো উচিত। বলছে উই শুড রেজ কনসাসনেস, আমাদের সচেতনতা বাড়ানো উচিত। রেজ মানে হচ্ছে বাড়ানো। আমাদের সচেতনতা বাড়ানো উচিত জনগণের মধ্যে। জনগণের মধ্যে সচেতনতা বাড়া উচিত। এই মধ্যে ইংরেজি কি? এমং। অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো উচিত।
ড্যাশ আ ভিউ টু, এটা তো একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কি হবে স্যার? উইথ আ ভিউ টু। এই কমাটা এখানে বাদ, এখানে হবে উইথ আ ভিউ টু, রাইট? হ্যাঁ, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, লিখে রাখো। এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর মানে হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্যে, উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বলো তো? আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এনশিওরিং, নিশ্চিত করার উদ্দেশ্যে। কি নিশ্চিত করার উদ্দেশ্যে? আ গুড ট্রাফিক সিস্টেম, একটা ভালো ট্রাফিক সিস্টেম। দ্যাটস দ্য সেফটি অফ দ্য পিপল, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তা, সেফটি মানে নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য। জন্য ইংরেজি কি? ফর। তাহলে জনগণের নিরাপত্তা এনশিওর করার জন্য আমাদের একটা ভালো ট্রাফিক সিস্টেম কি করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি বর্ষার বুট 2022 ডান। ওকে ফাইন, আজকে 5টা কোশ্চেন সলভ হয়ে গেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো নতুন 5টা কোশ্চেন সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর অবশ্যই বারবার বলি, বেসিক ক্লাসগুলো করো, তারপর আগে 3-4টা আমার বেসিক ক্লাস আছে, ওই বেসিক ক্লাসগুলো করার পরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা শুরু করো। এইভাবে সিরিয়ালি তুমি যদি প্রত্যেকটা টপিক সব শেষ করতে পারো আমার সঙ্গে সঙ্গে, মানে সে যে আমার শুধু ভিডিওগুলো দেখবে, আমার ক্লাসগুলো দেখবে, আর কিচ্ছু করে নাই, সে শুধু আমার ক্লাসগুলো করতেছে, সেও ইনশাল্লাহ 90 পাবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।